আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আজকে আমি যে ঘটনাটা নিয়ে এসেছি, শুরু থেকে যে ঘটনাটি আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে একজন মেরিন ইঞ্জিনিয়ারের ঘটনা। ওকে। তো ঘটনাটি ঘটে হচ্ছে 2000 সালে এপ্রিল মাসের দিকে। তো আমি যার ঘটনা শেয়ার করছি তার নামটি হয়তো প্রকাশ করতে পারলেও তার কোন শিপে সে কাজ করতো বা কাজ করতেন আমি সেটি প্রকাশ করতে পারবো না। তো তার নাম ছিল হচ্ছে সাইফুল ইসলাম রনি। তো আপনার তিনি কাজ করতেন একটি শিপে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। যখন জয়েন করে তখন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। তো সেদিন তিনি আপনার ইন্দোনেশিয়া থেকে ব্যাক করে বাংলাদেশে এসে পৌঁছান এবং ফ্যামিলির সাথে 5 দিন সময় কাটাবার পরে তার কল আসে রাশিয়াতে যাওয়ার জন্য। তো রাশিয়াতে যখন যাবে তার আগের দিনই তাকে শিপে চলে যেতে হয়, কারণ যেহেতু সে ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, তো তাকে অন্যান্য মানুষদের সাথেও কোলাবরেট করতে হতো আর কি। তো যখন তিনি শিপে পৌঁছান এবং পরের দিন চিটং থেকে রওনা দেয় শিপটা, তো রাশিয়াতে যাওয়ার উদ্দেশ্যে শিপটি তখন রওনা দেয়। আচ্ছা। তো আপনার সাগরে, তখন বঙ্গোপসাগরেই বলতে গেলে, গভীর রাত। অ্যাকচুয়ালি রাসেল ভাই বাংলাদেশ থেকে বের হবার পর তাদের আসলে ঘড়ির আসলে সময় উল্টাপাল্টা হয়ে যায় সব। এক্স্যাক্টলি তার সময়টা ঠিক মনে নেই। তো বললো যে রাত, আমার ঘড়িতে তখন রাত 2টা বাজে, তখন এটা বাংলাদেশ সময়টা। তো আমি গভীর, উনি হচ্ছে বললেন যে উনি গভীর সমুদ্রের মাঝখানে ছিলেন। তো এমন সময় হঠাৎ করে রেস্ট নিচ্ছিলেন, তো রাত হয়ে গেছে। তো আপনার চাঁদের আলো এবং আপনার শিপের যে দরজাগুলো সেগুলো রাউন্ডের, আপনার মুখ দেখা যায় প্রতিটা দরজা থেকে রাউন্ডের। তো সে রাতের বেলা হঠাৎ করে তার মন চায় যে সে বের হবে ব্যালকনিতে। এমন সময় খাট থেকে উঠতে যাবে, এমন সময় তিনি দেখলেন যে দরজার ওপাশে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। তো তার কাছে মনে হয় তার কলিগদের মধ্যে কেউ। তো তিনি দরজা খুললেন, দরজা খুলে বের হয়ে দেখলেন কেউ নেই। তো অ্যাজ ইউজুয়াল সে বাইরে বের হয়ে স্মোক করে আবার ভেতরে চলে আসে। তো কাজগুলো ওখানে লুকিয়ে করতে হয়, কারণ জিনিসগুলো খুবই রেস্ট্রিক্টেড। তো ওই দিন রাতে আর তেমন কিছু হয় নাই, তবে তাকে ওই শ্যাডোটা, ওই ছায়াটা কিছু একটা আভাস দিতে থাকে। তার কাছে কেমন একটা গুমট লাগে, কারণ লাস্ট 1 বছর ধরে তার কাছে তেমন কিছু লাগেনি কখনো এই ক্রুজে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, ওই সফরে কোনো মহিলা মানুষ ছিল না। আচ্ছা। আমি আবারও বলছি, কোনো মহিলা মানুষ ছিল না। যে 35 জন ক্রু মেম্বার ছিল তারা সবাই পুরুষ ছিলেন আর কি। তো যখন শিপটি পৌঁছায়, সকাল হয়, পোর্ট থেকে ছাড়ার পরে রাত আবার ওই যেদিন উনি ওই ছায়াটি দেখে তার থেকে 3 থেকে 4 দিন পর হঠাৎ করে তার ঘুম ভাঙে রাতের বেলা। ঘুম ভেঙে তিনি দেখেন যে একটি মেয়ে তার ঠিক দরজাটা ক্রস করে দাঁড়িয়ে আছে। কিভাবে বলছে সেটা তার ভাষা হচ্ছে, আমি কোনো ফেস দেখছি না, মেয়ের কোনো ফেস দেখছি না, তবে তার চুলগুলো উঠছে এবং পরনে তার একটা কাপড় ঝুলছিল, কোনো হাত টাত কিছুই না, আমার রুমের সামনে। আমি মোটামুটি, উনি বলে যে উনি মোটামুটি ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার সাথে সাথে তার রুমমেট যারা ছিল 2 জন, তাদের 2জনকে ডেকে তুলে। তো ডেকে তুলে লাইট জ্বালাতে আর কিছু তখন নাই। ঠিক একই ভাবে পরের দিন সেম কাজটাই ঘটে। ওই মহিলাটি আবার তার রুমের সামনে, তার ভাষ্য মতো একটি মহিলা তার রুমের সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে, তাকে ইশারায় ডাকছে যে আসো, কিন্তু তার ফ্রেন্ডকে যখন ডাকছে তখন কেউ যাচ্ছে। আচ্ছা। তো তিনি কি করে, ওনার কথা হচ্ছে, আমার মনের অজান্তে আমি জানি না ওনার সাথে হাঁটছি, এটা আমি দেখছি, আমি ওনার পিছনে যাচ্ছি। পিছনে যেতে উনি চলে গেলেন যে ইঞ্জিন রুম আছে শিপের, সেই ইঞ্জিন রুমে যেতেও মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে। আচ্ছা। শিপটি বেশ বড়। তো ইঞ্জিন রুমে যাওয়ার পর তিনি দেখছে যে একটি মানুষ আর ইঞ্জিনের ভেতরে হাত দিয়ে দিচ্ছে এবং হাতটি ইঞ্জিনের ভিতরে থেতলে যাচ্ছে। ওই মুহূর্তে তার আর কিছু মনে নাই এবং সে ওই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে কি ঘটে তিনি আর জানেন না। আচ্ছা। কিন্তু এই ঘটনার সাথে তিনি রিলেট করতে পারে হচ্ছে ওই পরের দিন যখন তাকে খুঁজে পাওয়া হয়। ওই শিপে ছিল 3টি ইঞ্জিন, যে ইঞ্জিনটি ওই সময় রানিং অবস্থায় ছিল না এবং যে ইঞ্জিনটি রানিং অবস্থায় ছিল না সেই ইঞ্জিনে আসলে ঘটনাটি ঘটে। যখন সবাই সকালবেলা খুঁজে পায়, ওই ইঞ্জিনটি ছিল পুরোটাই রক্তাক্ত, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত, একটা কোনা নাই যেখানে রক্তের ফোঁটা নেই, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত।
তো এরকম ঘটনা চুরি প্রত্যক্ষ করতেন, উনি একাই করতেন। এখানে যে কজন মেম্বার ছিল সবাই প্রত্যক্ষ করেছেন, এবং পরের যে স্টেশন ছিল সেখানে কার্গো যখন কন্টেইনার যখন নেমে গেছে তখন তারা ডিসিশন নেয় যে না, আমরা আর আগাবো না, এখান থেকে ব্যাক করব। ব্যাক না করলে আমরা এখানে থেমে যাব, হয়তো অন্য শিপে অন্য শিপে ব্যাক করবে, বা তাদেরই অন্য একটা ভ্যাসেল এসে ওই কন্টেইনার গুলো নিয়ে যাবে। তো আসলে সেটি হয়নি, সেটি কোনোভাবেই হয়নি, কারণ বাংলাদেশ থেকে তো রাসেল ভাই রাশিয়া যেতে মুখের কথা না, অনেকদিন সময় লাগে। ওই ঘটনা ঠিক 15 দিন পর তারা মানে তাদের ক্যাপ্টেনরা বলে যে না, এসব জিনিস আসলে আমাদের অন্য অজান্ত হতে পারে, কি হয়েছে তা পরে নাও করতে পারে, আমরা রান করি, কারণ অন স্কেজুলে আমাদের সব কন্টেনার গুলা নামাতে হবে। তো তারা ভ্যাসেলটি ছেড়ে দেয়। তো ছাড়বার এক পর্যায়ে যখন আরো গভীরে চলে যায়, মানে ওই সময় সমুদ্রের মাঝখানে, এবং এটা কোথায় তিনি কথা বলতে পারেন না কোন জায়গায় আছেন, তো পৃথিবীর কোন একটা কর্নারে হয়তোবা সাগরের উপরে চারিপাশে পানি, এবং ওই সময় মানে কিছুটা আচ্ছা মানে আপনি দেখতে পাবেন, শিপে বের হইলে দেখতে পাবেন। তেমন সময় রাত 2টার দিকে খুব জোরে একটা চিৎকার আসে, চিৎকারটি বেশ জোরে রাসেল ভাই, এবং একটা মেয়ের চিৎকার, এবং সবাইকে অবাক করে দেয় যে এই শিপে একে একে কি হচ্ছে, এখন একটা মেয়ে কোথা থেকে আসলো। যখন সবাই বের হয় মানে সবাই একসাথে জড়ো হয়, যে জায়গা থেকে চিৎকার উদ্ভব ঠিক সেটা ওই ইঞ্জিন রুমে। আচ্ছা, সবাই গিয়ে ইঞ্জিন রুমে জড়ো হলো যে আসলে চিৎকারটা কোথা থেকে, এবং সবাই স্পষ্ট শুনে এটা একটা মেয়ের চিৎকার। তো সবার মধ্যে কোশ্চেন জাগতে থাকে, আর এত রাতে ওনাদের শিপ রানিং ছাড়া কোনো উপায়ও নাই। কিন্তু যে শিপ চালাচ্ছেন তিনি কিন্তু তেমন কিছু লক্ষ্য করছেন না, তার মধ্যে তেমন কোনো বিকার নেই। আসলে সত্যি তার মধ্যে কোনো বিকার নেই, সে মানে সবার মধ্যে যে আতঙ্ক তার মধ্যে কোনো আতঙ্ক নেই, এটি ওনারা সবাই লক্ষ্য করেন। শিপ যখন বাংলাদেশ থেকে ছেড়ে যায় তার ঠিক 25 দিন পর ওনারা এরকম ভাবে ঠিক একই অবস্থায় রাতে গভীর রাতে ঘুম ভাঙে। আমি আসলে রাসেল ভাই সময় এবং দিনক্ষণ কিছুই মিলাতে পারছি না, কারণ পুরোটাই আসলে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, এবং উনি আসলে কখনো রিলেট করতে পারেনি কখন কোন দেশে ছিল, আর সবগুলা মানুষ খুব ঘোরের মধ্যে ছিল আর কি। সেদিন আপনার যেটা হচ্ছে মানডে, এবং মানডে হবার মানে মানডে ওই দিন মানডে ছিল, উনি রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল মানে ওনার কখনোই তেমন একটা মানে জার্নির অবস্থায় ঘুম আসতো, মানে শিপেও খুব দেরি করে ঘুমাতো। তো রাত 2টা 2:30 বাজে, মানে যে উনি ওনার কথা হচ্ছে একটু গভীর রাত, আমি বের হয়েছি মানে ব্যালকনিতে গেছি, এমন সময় আমার নজরে আমি যখন বের হই তখনই আমার হাতে একটা টর্চ থাকে, এবং মুভমেন্টের জন্য আমি টর্চটা দিয়ে মুভ করি। আমি টর্চ মারি, আমি দেখি যে কর্নারে একটা বাক্স। তো উনি যখন এগিয়ে যায় একদম শিপের কর্নারে পর্যন্ত, কর্নারে এগিয়ে দেখে যে এই বাক্সটা আমার নজরে আসছে, কি আর কেউ দেখছে না, ক্যাপ্টেন কি দেখছে না, উনি তো কন্টিনিউয়াস লাইট মারছে, দেখছে মুভমেন্ট, রাডার কোন রাডার দেখা যায়, অনেক দূরে দূরে রাডার দেখা যাচ্ছে। তো উনি যখন কাছে গেল, কাছে গিয়ে দেখে একটা কফিন, এটা আনএক্সপেক্টেড রাসেল ভাই, এত কন্টেইনারের মাঝখানে। যদিও উনি যখন এই কফিনটি দেখে তখন অলমোস্ট শিপ থেকে অনেক কন্টেইনার নেমে গেছে। তো যখন উনি কফিনটি দেখার পর মোটামুটি সবাইকে তিনি জড়ো করেন। জড়ো করবার পরে এই কফিনটি কোথা থেকে আসলো এইটা জানতে জানতেই একজন কফিনটি খুলে ফেলে। কফিনটি খুলে যেটি দেখে সেটি হয়তো মানে ওনারা কেউই দেখতে চাচ্ছিল না, বা এরকম অবস্থায় দেখলে কি করতে হয়, কারণ সমুদ্রের মাঝখানে কি করতে হবে এটা ওনাদের জানা নাই। কফিনটি খুলে দেখে কফিনের 2 কোণে 2টা মাথা। হ্যাঁ, যে 2জন শিপ চালাচ্ছিল সেই 2জনের মাথা। তাহলে শিপ চালাচ্ছে কে? সেটাই প্রশ্ন চালাচ্ছে কে? তো যেহেতু 2000 সালে এত আধুনিক অবস্থা ছিল না, মানে ব্যবস্থা ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না, কন্ট্যাক্ট করতে পারতো তারা রাডার, মানে তারা যে কন্ট্যাক্টটা তাদের ক্যাপ্টেনের থেকে করতো সেটা করতে পারতো, কিন্তু এত স্ট্রং ছিল না এখন স্ট্রং। তো ওনারা সবাই মিলে ক্যাপ্টেনের রুমে যায়, এবং সবাই মিলে যখন ক্যাপ্টেনের রুমে যায় ক্যাপ্টেনশিপ চালাচ্ছেন। ওই মুহূর্তে একজন ক্যাপ্টেনশিপ চালাচ্ছে, এবং 2জনের মাথা দেখে তারা সবাই 2জনই জীবিত। আচ্ছা, 2জনই চালাচ্ছে, তাহলে তারা কারা মাথা দেখলো? এবং সবাই মিলে একসাথে আবারও কর্নারে গেল, কফিন খুললো, কফিনে কিছু পেল না। এই রহস্য উদ্ভাবন করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে তারা, এই কেন এরকম হলো, কন্টেনার ভিতরে কি কোনো কফিন ছিল? আসলে কন্টেনার তো চেক করে ওঠানো হয়েছে, কোনো কন্টেনারে তো কোনো সমস্যা নাই, তাহলে এই কফিন কোথা থেকে আসলো? মাঝ রাস্তায় আমাদের শিপে উঠেও নাই,
এবং সবকিছু রাসেল ভাই এগুলি খুব স্ট্রিক্টলি হয়, প্রতিটা পোর্ট টু পোর্ট হয়। তো এরপরে তিনি যখন বাংলাদেশে আসেন, ওই শিপিং এর সাথে তার সম্পর্ক ওইখানেই শেষ। এরপর থেকে তিনি কখনো ওই শিপে কাজ করেন। ঠিক 3 বছর পর তিনি অনেকটি শিপে চাকরি পেয়ে যায়, কিন্তু যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছিল সেটা সে কখনো ভুল না। ভেরি মাচ আপনাকে আপনার ঘটনার জন্য আলিফ, এবং আশা করছি যে চলে যাব। এখন আমাদের সাথে রয়েছেন তানভীর ভাই, এবং তানভীর ভাই একটা ঘটনা আপনার, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে সিলেটের একটা চা বাগানে। তো আমরা একদম শিপ থেকে সরাসরি চলে যাচ্ছি চা বাগানে, এবং চা বাগানে একটা ঘটনা শুনে আসবো। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে হ্যালোইনের ভৌতিক শুভেচ্ছা। এখন যে গল্পটি আমি শেয়ার করব সেটি হচ্ছিল চা বাগানের একটি গল্প ঘটনা। তো আসলে চা বাগানে অনেক ঘটনাই আছে, আমরা এই প্রতিদিনই অনেক ঘটনা শুনেছি, জুজুর ঘটনা। তো এই চা বাগানে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমার সাথে যিনি বলেছেন, উনি তৌফিক ভাই, আমার কলিগ। তো উনার এক রিলেটিভের ঘটনা এটি। তো ভদ্রলোক চা বাগানের ম্যানেজার ছিলেন মৌলভীবাজারে কোনো একটা চা বাগান, আমি নামটা মেনশন করছিলেন। তো উনি বেসিক্যালি বললেন যে আমি চা বাগানে অনেকদিন চাকরি করছি, প্রায় 30 বছর আমার চা বাগানের চাকরি করার এক্সপিরিয়েন্স। আমি অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, প্যারানর্মাল অনেক অ্যাক্টিভিটিস আমি দেখেছি, বাট আমাকে কোনো কিছু এইরকম ভাবে, যে ঘটনাটি আমি শেয়ার করবো, এরকম ভাবে আসলে কোনোদিন আমি এইরকম অভিজ্ঞতার আমার হয়নি। তো ঘটনাটি হয়েছে যে চা বাগানে সাধারণত আপনার বছরে একটা নির্দিষ্ট সময়, মূলত বর্ষার সময় হচ্ছিল যে প্রসেসিং প্ল্যান্ট যেটা আছে সেটা বন্ধ থাকে, কারণ বর্ষার সময়। তো এই সময় হচ্ছিল যারা ওয়ার্কার আছে চা বাগানের, সেই ওয়ার্কাররা হচ্ছিল অলস সময় কাটায়। আচ্ছা। তো বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন করে, প্রোগ্রাম হয়। তো একবার একটা প্রোগ্রামে, তো ম্যানেজার সাহেব যেহেতু ওনাকে ইনভাইট করেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো ম্যানেজার সাহেব তার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান। তো ভালো প্রোগ্রাম দেখছেন, হঠাৎ করে খেয়াল করেন যে প্ল্যান্ট, যে ফ্যাক্টরি যেটা আছে, সেই ফ্যাক্টরিতে ইঞ্জিনের শব্দ পাচ্ছে, মানে ফ্যাক্টরিটা রান হচ্ছে, চলছে। হঠাৎ করে এই সময় ফ্যাক্টরি অন্ত, প্রোগ্রাম হচ্ছে এখানে, ফ্যাক্টরি রান করলো কে? তো উনি কয়েকজনকে নিয়ে তৎক্ষণাৎ সেই ফ্যাক্টরিতে চলে যাওয়ার পরে দেখে যে ফ্যাক্টরি রান হচ্ছে। তো কাউকে খুঁজে পান না, কিন্তু একটা হাসির শব্দ পাচ্ছে, বাচ্চা দৌড়াদৌড়ি শব্দ পাচ্ছে। তো যাই হোক, সবকিছু বন্ধ করে যখন ওই ভিতরে আপনার লেয়ার করা থাকে ওই চা পাতাগুলো, তো লেয়ারের উপরের দিকে দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ির একটা শব্দ পাচ্ছে এবং হাসির শব্দ। তো উনি টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওই উপরে উঠে উনি দেখেন যে একটা 6 কি 7 বছরের একটা বাচ্চা ছেলে ওখানে দৌড়াদৌড়ি করছে, ভালো পোশাক পরা, কিন্তু ছেলেটার মাথা নেই। আচ্ছা। এবং একটা শব্দ হচ্ছে এবং দৌড়াদৌড়ি তার কাছে আসে। তো এটা উনি দেখার পরে আর উনি এটা সহ্য করতে পারেনি, উনি ওখান থেকে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। নিচে যারা আছেন তাকে রেস্কিউ করে তাকে বাসায় নিয়ে আসেন রাত্রেবেলায়। তো বাসায় নিয়ে আসার পরে উনি রাত্রেবেলায় বাসায় যথারীতি থাকে। তো সকালবেলায় উনার মিসেস বলছে যে তোমার এরকম ঘটনা হয়েছে, তুমি রাত্রেবেলা আমাদের কাছে বলনি কেন, আমরা তো তাহলে এই করতাম। তো বলে যে বলবো, তুমি তো প্রোগ্রামে ছিলা, আমি তো সরাসরি এখানে নিয়েছি, আর আমি তো কিছু জানি না। বলে প্রোগ্রামে ছিলাম মানে? বলে হ্যাঁ, আমার সাথে তো তোমাদেরকে নিয়ে আমি প্রোগ্রামে গেলাম। বলে না, আমরা তো প্রোগ্রামে যাইনি। আচ্ছা। তো বলে যে তোমরা প্রোগ্রামে, আমি কাদেরকে নিয়েছি? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছিল রাসেল ভাই, যে যারা ওই প্রোগ্রামে ছিলেন তারাও বলেছেন যে মেম সাহেব এবং বাবু সাহেব, যিনি মানে যে বাচ্চাটা, তারা কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং যখন ঘটনা শুনে তখন ব্যাক করে। তো এখন কথা হচ্ছে যে তাহলে ম্যানেজার সাহেবের সাথে প্রোগ্রামে কে গিয়েছিল? উত্তর উনি জানেন, এবং তৎক্ষণাৎ সে তারপরে ওইখান থেকে চাকরিটা উনি ছেড়ে দেন। আচ্ছা। ওকে, এখন যেটা হচ্ছিল যে আজকে আমি এখানে প্রোগ্রাম করতে এসেছি, হয়তো বা সকালবেলায় আপনি শুনতে পেলেন যে আমি হয়তো এই প্রোগ্রামে আসি। হ্যাঁ, সেটাই, মানে ব্যাপারটা অনেকটা এরকম ধরনের। এবং এরকম অসংখ্য ঘটনা শুনি, এবং অসংখ্য ঘটনা যখন আমরা শুনি এবং সেই ঘটনাগুলো যখন আমাদের সাথে আমাদেরই পরিচিত কেউ বলেন, তখন একবার চিন্তা করতে এরকম ইচ্ছাই করে যে আসলেই এই ঘটনাগুলো কেন ঘটে, আসলে এই ঘটনাগুলো কেন আমরা শুনছি, কেন মানে এত বেশি যখন ঘটছে তখন সেই ঘটনাগুলো বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত.com এর সুযোগ করে দেওয়ার জন্য। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। রাফি আর তার পরিবার, রাফি ছিল আমার বন্ধু, শহর থেকে গ্রামের এক পুরনো বাড়িতে এসে উঠলো। তো বাড়িটা বড়, চারদিকে পুরনো গাছপালা ঘেরা। প্রথম দিন থেকেই রাফির অদ্ভুত লাগছিল,
বাড়ির ভিতরে সে ঢুকতেই দেখে যে একটা কেমন জানি একটা মানে বিশ্রী গন্ধ, একটা অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল যে এখানে মানে যে জিনিসপাতিগুলো ছিল, জিনিসপত্র যেগুলো ছিল সবগুলো অনেকদিন হওয়ার পর একটা গন্ধ যেমন বের হয়, এরকম একটা বিশ্রী গন্ধ, একটা ঠান্ডা হাওয়া ওখানে অনুভব করলো সে। যেন কেউ মানে মনে হচ্ছে যে এখানে কেউ নেই, কত বছর ধরে কথা বলে রিপিট হয়, এরকম একটা পরিবেশ ছিল। তো রাতে ঘুমাতে যাওয়ার সময় সে দেখলো তার ঘরের দরজা আস্তে আস্তে নড়ছে, জানালা বন্ধ, বাতাস নেই, তবু দরজা কেঁপে উঠছে। সে ভাবলো হয়তো তার মানে ভুল লাগছে, এরকমটা মনে হয় না অনেক সময় যে এটা মনে হয় আমি ভুল দেখলাম। দরজা হঠাৎ নড়ে ওঠা, যদিও বাতাস নেই, তারপরে এরকম দরজা নড়ে ওঠায়, আসলে এটা ভয়ানক একটা সময়ের মতো। মাঝরাতে রাফির ঘুম ভাঙলো একটা টুপটাপ শব্দে। মনে হচ্ছিল কেউ যেন করিডোরে হাঁটছে। সে কান পেতে শুনল ধীরে ধীরে পায়ের শব্দ তার দরজার সামনে এসে থামল। তার বুক ধরফর করতে লাগলো। হঠাৎ দরজায় 3 বার টোকা পড়ল। এই টক 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 শব্দে সে সাহস করে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। পরদিন সকালে রাফি মাকে ঘটনা বলল। মা হেসে উড়িয়ে দিলেন। কিন্তু রাতে আবার একই ঘটনা ঘটল। এবার দরজার নিচ থেকে সে একটা ছায়া দেখতে পেল, যেন কেউ দাঁড়িয়ে আছে। রাফি দরজা খুলে ফেলল, কিন্তু বাইরে কেউ নেই। করিডোরের শেষে সে দেখল এক মুহূর্তের জন্য একটা কালো ছায়া নড়ে উঠল, তারপর মিলিয়ে গেল। বাড়ির চিলে কোঠায় ঘুরতে গিয়ে রাফি একটা বড় ধুলো ধরা আয়না পেল। আয়নাটার দিকে তাকাতেই তার মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই সে দেখলো তার পিছনে একটা ফ্যাকাশে মুখ, চোখ দুটো অস্বাভাবিক ছিল। রাফি চিৎকার করে পিছনে সরে এলো। আবার তাকালে আয়নায় শুধু তার নিজের প্রতিচ্ছবি। পাশের বাড়ির বৃদ্ধা খালার সঙ্গে কথা বলতে গিয়ে রাফি বাড়িটার ইতিহাস জানলো। বহু বছর আগে এখানে এক পরিবার থাকতো। হঠাৎ এক রাতে তারা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছিল। বৃদ্ধা খালা নিচু স্বরে বললেন, ওই বাড়িতে রাতের বেলা কারো হাঁটার শব্দ শোনা যায়। রাফির গা শিউরে উঠল। সেই রাতে রাফি পরিষ্কার শুনতে পেল তার কানের কাছে কেউ ফিস ফিস করছে, আমাকে দেখছো? সে চোখ খুলে দেখলো ঘর অন্ধকার, কিন্তু বিছানার পাশে একটা অস্পষ্ট ছায়া বসে আছে। রাফি নড়তে পারছিল না, যেন শরীর জমে গেছে। কয়েক সেকেন্ড পর ছায়াটা মিলিয়ে গেল। পরদিন রাফি সিদ্ধান্ত নিল চিলকোঠার ঘরটা আবার দেখবে। দরজাটা বন্ধ ছিল। সে ঠেলে খুলতেই ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘরের মাঝখানে সে আয়নাটা দাঁড়িয়ে। আয়নায় এবার সে দেখলো ঘরের কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। রাফি ধীরে ধীরে ঘুরল। ঘর খালি। রাফি আয়নায় কাছে গিয়ে হাত বাড়ালো। তার আঙ্গুল আয়নার ছোঁয়ায় মাত্র ঘরটা কেঁপে উঠল। সে শুনতে পেল দূর থেকে কান্নার মতো শব্দ। তার মাথায় হঠাৎ অদ্ভুত ছবি ভেসে উঠল। একটা মেয়ে একা বসে আছে এই ঘরেই। রাফি হাত ছড়িয়ে নিতেই সব শান্ত হয়ে গেল। চিলকোঠার এক কোণে সে একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরিটা সেই মেয়েটির লেখা। তাতে লেখা ছিল, আমি একা, কেউ আমার কথা শোনে না। প্রতিটি পাতায় একই অনুভূতি, নিঃসঙ্গতার অপেক্ষা। শেষ পাতায় লেখা, আমি এখানেই থাকবো। সেই রাত থেকে বাড়ির ভেতর উপস্থিতিটা আরো স্পষ্ট হয়ে উঠল। দরজা নিজে থেকে খুলে যাচ্ছিল, বাতি নিভে যাচ্ছিল। রাফি বুঝতে পারলো কেউ তাকে কিছু জানাতে চাইছে। রাফি স্বপ্নে সেই মেয়েটাকে দেখলো। সে চিলে কোঠায় দাঁড়িয়ে বলছে, আমাকে ভুলে গেছে সবাই। রাফির মনে হলো সে সাহায্য চাইছে। পরদিন রাতে রাফি চিলে কোঠায় গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমার
কথা আর শুনছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ধীরে ধীরে মেয়েটির ছায়া আয়না থেকে বেরিয়ে এলো। সে ভয়ঙ্কর নয়, বরং দুঃখী। তার চোখে গভীর ক্লান্তি। মেয়েটি ইশারা ডায়েরির দিকে তাকালো। রাফি বুঝলো সে শুধু চায় কেউ তার গল্প জানুক। রাফি ডায়েরিটা পড়ে শোনাতে লাগলো। ঘরের বাতাস বদলে গেল, কান্নার শব্দ থেমে গেল। মেয়েটি মুখে শান্তির ছাপ ফুটে এলো। ছায়াটি ধীরে ধীরে হালকা হয়ে গেল। আয়নায় মিলে যাওয়া আগে সে যেন হাসলো। বাড়িটা আবার স্বাভাবিক হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই। রাফির ডায়েরিটা যত্ন করে রেখে দিল। সে জানতো কেউ এক সময় এখানে ছিল আর এখন শান্তিতে আছে। শেষ রাতে সে চিলে কোঠায় গেল। আয়নায় শুধু নিজের প্রতিচ্ছবি, কিন্তু তার মনে হলো কেউ যেন কৃতজ্ঞতায় তাকিয়ে আছে। সূর্যের আলো বাড়িটাকে ভরে দিল। রাফি হাসলো। অন্ধকারের রহস্য শেষ, কিন্তু সে জানতো এই বাড়ির গল্প সে কখনো ভুলবে না। প্রথম অতিথির কাছে, আফনান ভাইয়ের কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আফনান ভাই, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে আছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আলা আমিন। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার বাবা ছিলেন লোকমান ডাক্তার, মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল 27 থেকে 28 বছরের মতো। শালনগর ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাকতো রোগী দেখার জন্য, সেখানেও যেত, এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল, সেখানেও রোগী আসতো। এইভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল। কোনো রোগী ছিল না। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে। সে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং 7 দিন পরে আবার আসতে পারে। মেয়েটি 7 দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ। এরপরেও ওই মেয়েটি মাঝে মাঝে আলামিন ডাক্তারের কাছে আসত। মেয়েটি যখন আসতো সেই সময়টি ছিল পরন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসত। আর পরন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোন রোগী থাকতো না বা তার আশেপাশে কেউ থাকতো না। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করত, কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, এই বিষয়ে সে কিছুই বলত। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়। মেয়েটি মাঝে মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা, সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম নেয়। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে পারে। কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা করে। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তেমন কোনো পাত্তা দেয়। মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত, তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে। একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে যে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। মেয়েটি প্রথমে বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তার নাছোড় বান্দা, সে যেতে চায়। মেয়েটি বলে ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব। ঠিক একই রকম ভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো
তখন 3 পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসত। ওই দিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়ে যায়, বলে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু এখন তো পরন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না তো? মেয়েটি বলে না, কোনো সমস্যা নেই, আপনি ফিরতে পারবেন, আমি ব্যবস্থা করে দেব। মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়ে যায়। শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে, তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়, কিন্তু এই আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত না। এবং অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলেন। মেয়েটি যখন তাকে নিয়ে বের হওয়ার পর প্রথমে একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে একটি ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে, সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে 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 একটি বাগানের কাছে এসে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, এই ভ্যান যাবেন? ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে হ্যাঁ যাব, আর কোনো কথা বলেন। দুজন উঠে বসে ভ্যান চলতে থাকে এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, তার থেকে অনেক অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানওয়ালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু, দুজনই চুপ, কিন্তু ভ্যানওয়ালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান থামে। আলামিন কিন্তু জানছিল না যে এটি আসলে কোন গ্রাম, কিন্তু এই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে, 3-4টা দোকান রয়েছে। ওই বাজারটা পার হয়েই তারা সেখানে। তো ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি হাঁটতে থাকে বাগানের। অন্ধকার বাগান, কোনো আলো তেমন নেই, চাঁদের আলোতে যতটুকু দেখা যায়। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও, তোমার তো যেতে যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন থেকে সন্ধ্যা হয়ে যায়, এরকম তোমার একা একাই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না? তখন মেয়েটি বলে, না আমার ভয় লাগে, আমি সবসময় আসা যাওয়া করি, তো এই জন্য রাস্তাঘাট আমার চেনা, এই জন্য আমার ভয় লাগে। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা একা একটা মেয়ের চলাফেরা হয়তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকারই মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি, আর কেউ আমাকে কিছু বলবেও। যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায়। হাঁটতে হাঁটতে বাগানে ঠিক ওই পাশে তারা চলে যায়, মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার দুটি ঘর, একটি টিনের ঘর আর একটি শনের ঘর। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখেছি। তো টিনের ঘরে 3 জন মানুষ আছে, 2 জন বয়স্ক মানুষ, একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা, এটি আমার বাবা, আর এটি আমার ছোট। আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই 3 জনের চেহারাই অনেক সুন্দর। তাদের 2 জনের, বিশেষ করে মেয়েটির মা বাবা বয়স হয়ে গেল, তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল আলামিন ডাক্তার বেশ অবাক। তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছে, যেহেতু বাড়িতে গেস্ট এসেছে,
গেস্টকে আপ্যায়ন করে তারা সাধ্য মতো। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া করে, ওই মেয়েটির মা বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা বলে। তার ভাইটি তখন লেখাপড়া করছে। একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আলামিন ডাক্তার বলে, না না, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। মেয়েটি বলল, না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যেই ছোট্ট কয়েকটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলো তো চালক রয়েছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল, যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে, আপনি যাবেন? ভ্যানওয়ালা বলে, হ্যাঁ যাব, ওঠেন। আলামিন ডাক্তার ভ্যানে উঠে বসে। ভ্যান চলতে ঠিক একই রকম ভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ওই ভ্যান। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেরিঘাট নামক আর একটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা নিতে রাজি। এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেরিঘাটের যে দূরত্ব, এই দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার এবং ওই ভ্যান্নাতলা বাজারের দূরত্ব ওই বেরিঘাট থেকেও আরো অনেক দূর, কিন্তু ঠিক কতটুকু দূর এটি সে বলতে পারছে না। এবং আলামিন ডাক্তার যখন ফিরে আসছে, তখন ঘড়িতে যে কয়টা বাজে এটিও তিনি বুঝতে পারছিলেন, কারণ তার হাতে কোনো ঘড়ি ছিল। যাই হোক, আলামিন ডাক্তার চলে আসে বাড়িতে। বাড়িতে এসে এই প্রথম আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু বলে। এতদিন আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিচ্ছু বলে, আর সর্বপ্রথম যাদেরকে বলে তারা আলামিন ডাক্তারের মা বাবা। তার মা বাবাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওই মেয়েটির দেখতে এমন, তার বাড়ি এই দিকে, তোমরা আমার সাথে ওই মেয়েটিকে দেখতে যাবা, মেয়েটির মা বাবার সাথে কথা। তো ছেলের আসলে বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তারপর ছেলে যেহেতু একটা মেয়ে পছন্দ করেছে, মা বাবা রাজি হয়েছে। এখন আলামিন ডাক্তারের দায়িত্ব ছিল ওই মেয়েটিকে বলে একটা তারিখ ফিক্সড করা, যেই তারিখে আলামিন ডাক্তারের মা বাবা তাদের বাড়িতে যাবে। আলামিন ডাক্তার অপেক্ষা করছিল কবে ওই মেয়েটি আসে। মেয়েটি তো প্রতিদিন আসতো না, মাঝে মাঝে আসতো। তো এই যে মাঝে মাঝে আসা, কথা বলা, এর মধ্যে দিয়ে কিন্তু 2-3 বছর কেটে গেছে। আলামিন ডাক্তারের বয়স 30+ হয়ে গেছে। তো মেয়েটি আসে একদিন, ঠিক একই রকম ভাবে পড়ন্ত। মেয়েটি আসার পরে আলামিন ডাক্তার বলে যে আমার মা বাবা এবং আমি তোমাদের বাড়িতে যেতে চাই, আমার মা বাবা তোমার মা বাবার সাথে কথা বলে। মেয়েটি হঠাৎ রেগে যায় এবং বলে, না, এখনো সময় হয়, সময় হলে আমি জানাব, আর আমার বাড়িতে আপনার মা বাবার যাওয়ার প্রয়োজন। আলামিন ডাক্তার বলে যে না, আমি অত কথা বুঝি না, আসছে শুক্রবার আমি অবশ্যই আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। মেয়েটি বলে, না, আপনি যাবেন না। কিন্তু আলামিন ডাক্তার বলে, যাব, তোমরা রেডি থেকো, আমরা যাব। মেয়েটির সাথে কথা কাটি হয়। মেয়েটি মন খারাপ করে আলামিন ডাক্তার চেম্বার থেকে বের হয়। আলামিন ডাক্তার দূর থেকেও বলে, যতই রাগারাগি করো, শুক্রবার কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে যাচ্ছি। মেয়েটি আবারও ইশারা করে না, কিন্তু আলামিন ডাক্তার শোনে। ওই দিন শুক্রবার দুপুরের পরে যাওয়ার কথা থাকলেও আলামিন ডাক্তারের কোনো একটা রুগী দেখতে অন্য গ্রামের একটা বাড়িতে যাওয়ার কারণে
আলামিন ডাক্তার দেরি হয়ে যায়, বিকালের দিকে রওনা। একই রকম ভাবে বানাঘাট পার হয়ে তারা যখন একটা ভ্যানের কাছে জিজ্ঞেস করে যে আমরা ভ্যান্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে ওই বাগানের ওখানে যাব, তখন বলে যে ওইখানে তো পানাইল গ্রাম, কিন্তু ওইখানে তো ভ্যান যায় না। তখন আলামিন ডাক্তার অবাক হয়, কি বলেন পানাইল গ্রামে ভ্যান যায় না? আমি নিজে গেছি সেখানে। ভ্যানওয়ালা বলে যে না না, ওখানে তো ভ্যান যায় না, কারণ ওটা অনেক দূর, ভ্যানে যেতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তখন আলামিন ডাক্তার বলে তা লাগো, আপনার যত টাকা লাগে আমি দেব, আপনার যতটুকু সম্মানী পারিশ্রমিক দেওয়ার দরকার আমি দেব, আমাকে নিয়ে চল, আমি রিজার্ভ নিচ্ছি, আবার আমরা ফিরে আসবো আপনার ভ্যান। ভ্যানওয়ালা দেখে যে 3 জন লোক আর ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, নিয়ে যাই। ভ্যানওয়ালা আলামিন ডাক্তার ও তার মা বাবাকে নিয়ে যাত্রা শুরু করে সেই পানাইল গ্রামে। নড়াইল জেলা কিন্তু নদী পার হয়ে এসেছে, এখন কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তারা যাচ্ছে। আসলে আলামিন ডাক্তার মানে পানাইল গ্রামের নাম প্রথমে জানতো না, পরবর্তীতে সে জানত। যাই হোক, যাচ্ছে। একটা জায়গায় এসে আলামিন ডাক্তারকে ওই ভ্যানওয়ালা বলে আপনি এই বাগানের কথাই বলছিলেন। আলামিন ডাক্তার বলে হ্যাঁ, আমি তো এদিক দিয়ে আসছিলাম, সবই চিনতে পারছি, এই তো সেই বাগান, এখানে দাঁড়ান, আমরা আসছি, 1-2 ঘন্টা সময় লাগবে, আপনি চলে যান। ভ্যানওয়ালা ওইখানে ওয়েট। আলামিন ডাক্তার তার মা বাবাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোতে। তখন কিন্তু রাত হয়ে গেছে, টর্চ লাইট ছিল, তারা যাচ্ছে। জঙ্গল পার হয়ে আলামিন ডাক্তার এমন একটি দৃশ্য দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল। সে কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেনি, একদম স্বাভাবিক বাস্তব একটা দৃশ্য দেখছে। কি সে দৃশ্য? সে দেখেছিল যে সে যেখানে দাঁড়িয়ে আছে এখানে কোনো ঘর বাড়ি, শুধু তাই নয়, তার চোখ যতদূর যাচ্ছে সামনে ডানে বায়ে সেখানে কোনো। আলামিন ডাক্তারকে তার মা বাবা বলে বাবা তুমি মনে হয় ভুল করে অন্য জায়গা চলে এসেছো। আলামিন ডাক্তার বলে না, আমি এই পথ দিয়ে এসেছি। সে খুব কনফিডেন্ট ছিল যে সে এই পথ দিয়ে এসেছে, তারপরেও ভুল হতেই পারে মানুষের। আলামিন ডাক্তার এবং তার মা বাবা আশেপাশের বেশ কিছু দূর পথ হাঁটাহাঁটি, তারা বুঝতে পারে এখানে আসলেই কোনো, এবং ওই বাগানের ওই পাশে একটি চর রয়েছে, চরের ওই পাশে নদী রয়েছে। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে যে আচ্ছা এখানে তো এরকম বাড়ি ঘর ছিল। তখন ওই ভ্যান চালক বলে না না, এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, আমার জানা মতো এখানে কোনো ঘর বাড়ি নাই, বহুদিন ধরে এখানে কোনো ঘর বাড়ি। তখন আলামিন ডাক্তার এবং তার মা বাবা মন খারাপ করে আবার ভ্যানে উঠে ওই ভ্যান্নাতলা বাজারের কাছে চলে আসে। আসার পরে সেখানে মানুষদেরকে বলে যে আমরা তো এখানে এসেছিলাম, ওই বাগানের ওই পাশে তো ঘরবাড়ি আছে, তো আমরা তো একটা বিয়ের কথা নিয়ে এসেছিলাম, তো ওইখানে আসলে আমরা তো কোনো ঘর বাড়িতে। স্থানীয় যেখানে ওই লোকজন যারা ওখানে ছিল তারা সবাই বলে না না, ওইখানে তো আসলে কোনো ঘর বাড়ি নাই, ওখানে তো কোনো মানুষ বসবাস করে। কিন্তু ওই গ্রামের একজন প্রবীণ মুরব্বী দোকানে বসে চা খাচ্ছিল। আলামিন ডাক্তারকে এসে বলে এই ছেলে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। আলামিন ডাক্তার বিষয়টা খুলে বল। ওই মুরব্বী কিছুক্ষণ চুপ করে থেকে বলে বাবা আমার মনে হচ্ছে তুমি কোনো একটা ছলনায় পড়ে গেছো, আর তুমি জুনির ছলনায় পড়েছ। তখন আলামিন ডাক্তার বলে জুনিকে? জুনিকে তো আমি চিনি না, এবং আশেপাশের কিছু লোকজন বলে আসলে তো জুনিকে, জুনির নাম তো আমরা কখনো শুনিনি। তখন ওই মুরব্বী বলে এই বাগানের পাশেই একটি বাড়ি ছিল, এই বাড়িটা ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি বহু আগে।
আমি এখন যে ঘটনাটি বলছি এটি 1980 থেকে 90 এর মাঝামাঝি দিকে। কিন্তু এই সময় থেকেও আরো 50 থেকে 60 বছর আগের ঘটনা ছিল, 1930 থেকে 40 সালের মধ্যবর্তী কোন একটি সময়, তখন ব্রিটিশ পিরিয়ড ছিল ওই সময়ের। ওই মুরব্বী বলছেন বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, ছিল এই পাশে, এই রাস্তার উল্টা পাশে, মানে জুনিদের বাড়ির ঠিক উল্টা পাশে বাগান। এই জুনি মেয়েটি অনেক সুন্দরী ছিল, জুনির মা বাবা ছিল, ওরা খুব গরিব ছিল। জুনির বাবা মানুষের খেতে খামারে কাজ করতো, জুনির মা মানুষের বাড়িতে গিয়ে কিছু ছোটখাটো কাজ টাজ করতো।